প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা যে মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টি নিয়ে একটু তোমাদের সামনে আলোচনা করব। যদি তোমাদের কোনো উপকারে লাগে একটু লক্ষ্য করো। তাহলে আমাদের এখনকার বিষয় মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় 6। অধ্যায় 6 মহাকর্ষ ও অভিকর্ষ। এখান থেকে এই চ্যাপ্টারটির যে কয়টি অংশ আমরা একটু দেখি কোন কোন অংশের থেকে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। প্রথম অংশটা হলো নিউটনের মহাকর্ষ সূত্র, এবং কেপলারের গ্রহগতির সূত্র। এই দুটো অংশ, আমি দুটো বলছি, দুটো সূত্র। এই দুটো সূত্রের উপরেও কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেন দিতে পারে। যেমন ধরো কেমন যে এই গ্রহগতির ক্ষেত্রে তোমরা তৃতীয় সূত্রের থেকে লক্ষ্য করেছো যে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তার মানে নিউটনের মহাকর্ষ সূত্র একটা জিনিস আছে এখানে, এই যে F = G m1 m2 বাই r স্কোয়ার, আর 2 নম্বর হলো t² is proportional to r cube, তার মানে হলো t² বাই r1 স্কোয়ার r1 কিউব ইকুয়াল টু t2 স্কোয়ার বাই r2 কিউব। এই যে ফর্মুলাটি আর এই ফর্মুলাটি মিলে এখান থেকে আরেকটা তুমি জানো যে ওই যে এখানে আরেকটা ফর্মুলা এই কেপলারের সূত্র থেকেই তোমার নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কেপলারের গ্রহগতির সূত্র প্রতিপাদন করা যায়। সেক্ষেত্রে তোমার গ্রহের একটা ভরের একটা ফর্মুলা আছে, m = 4π r³ বাই g(t²). এরকম ধরনের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা আমি ঠিক লিখেছি কিনা একটু চেক করে নিও। তো এই যে ফর্মুলা দিয়ে তুমি সূর্যের ভর, গ্রহের ভর, উপগ্রহের ভর ইত্যাদি তুমি বের করতে দিতে পারে তোমাকে। আর এখান থেকে কোন গ্রহের একবার আবর্তনকালে কত সময়ে তার 1 বছর হয় এই ইত্যাদি প্রশ্ন দিতে পারে। তার মানে এইটুক নিয়ে সিম্পল কোশ্চেন হলে, খুব সহজ কোশ্চেন হলে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। এই যে নিউটনের মহাকর্ষ সূত্র ও কেপলারের গ্রহগতির সূত্র, এই 3টি ফর্মুলা এখানে মনে রাখতে হবে তোমাকে। গেল 1 নম্বর অংশ। 2 নম্বর অংশে এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশ আসো। দ্বিতীয় অংশে হলো ছোট জি এর বিভিন্ন জি এর পরিবর্তন। জি এর পরিবর্তনের থেকে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন। যেমন ধরো জি এর পরিবর্তন পৃথিবীর পৃষ্ঠে বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়, তোমরা জানো সেটা। এই সমীকরণ দিয়ে জি = gm/r², এই সমীকরণ দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে আর এর মান ভিন্ন হয়, জি এর মান বিভিন্ন হয়, তোমরা জানো। তারপরে তোমার এরপরের ফর্মুলা হচ্ছে ওই যে উপরে জি প্রাইম ইকুয়াল টু, মানে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় যে মান হয় জি ইন্টু বা এইভাবেই লেখো জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু r² বাই r + h²। এইটা হলো সেই ভূপৃষ্ঠ থেকে যে স্থানে জি বের করবা সেই স্থানের দূরত্ব, ভূপৃষ্ঠ থেকে উলম্ব উচ্চতা। আর এরপরে তোমার ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 - h/r, এটা আরেকটা। আর পৃথিবীর আবর্তনের কারণে জি এর পরিবর্তন জি থিটা ডিগ্রি অক্ষাংশে জি সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর cos² থিটা। এটা একটু দেখে নিও, mg থিটা mg m ওমেগা স্কোয়ার আর cos²। ওকে, এইভাবে জির পরিবর্তন হয়। এই জি এর বিভিন্ন পরিবর্তন দেখিয়ে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন হতে পারে। যেমন ধরো
তোমার এমন একটা কোশ্চেন থাকতে পারে যে কত পৃথিবীর ঘূর্ণন বেগ মানে কৌণিক বেগ বর্তমানের তুলনায় কত গুণ হলে বিষুবরেখার উপর অবস্থিত একটা বস্তু ছিটকে যাওয়ার উপক্রম হবে। বা পৃথিবীর দুই ধরনের ঘূর্ণন আছে, একটা আহ্নিক গতি আর একটা বার্ষিক গতি। এই আহ্নিক গতির আবর্তনকাল তুমি জানো, ওখান থেকে তার আহ্নিক গতির কৌণিক বেগ বের করতে পারবা। বার্ষিক গতির আবর্তনকাল জানো, বার্ষিক গতির কৌণিক বেগ বের করতে পারবা ইত্যাদি। থেকে এখান থেকে এই ফর্মুলাগুলো দিয়ে এক ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন। তারপরে 3 নাম্বার অংশ হলো ওই মুক্তিবেগ এবং কৃত্রিম উপগ্রহ। এখান থেকে মুক্তিবেগ ও কৃত্রিম উপগ্রহ এখান থেকে আরেক ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন। এখানে যে ফর্মুলাগুলো আছে তোমার 3টে ফর্মুলা এখানে তুমি জানো। একটা হলো সেই ভিই মুক্তিবেগ √2gr, জি হলো যে গ্রহের তুমি মুক্তিবেগ বের করবা সেই গ্রহের অভিকর্ষজ ত্বরণ আর সেই গ্রহের ব্যাসার্ধ, অথবা এই ভিই সমান √2gm/r, এটা দিয়েও করা যেতে পারে। আর এই মুক্তিবেগ আর সেই কৃত্রিম উপগ্রহের বেগ, তার আবর্তনকাল, তার উচ্চতা ইত্যাদি নিয়ে, আর তার মানে এই দুটোকে একসাথ করে দিয়ে এখান থেকে একটা কোশ্চেন। সেই কৃত্রিম উপগ্রহের যে বেগ, সেই বেগ ভি সমান √gm/r+h, এই r+h। এখানে ওই ভি হলো কৃত্রিম উপগ্রহের বেগ, এম হলো পৃথিবীর ভর পৃথিবীর সাপেক্ষে, আর তো পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হলো কত উচ্চতায় থেকে কৃত্রিম উপগ্রহ ঘুরছে। তো এগুলো তোমরা জানো। এর থেকে পর্যায়কাল বের করা যাবে, এর থেকে তোমার বের করা যাবে এইচের মান, উচ্চতা, এই ইত্যাদি বিষয়গুলোর উপরে আরেক ধরনের। তো এই অধ্যায়ের ক্রিয়েটিভ কোশ্চেনগুলো অপেক্ষাকৃত সহজ। এটা চতুর্থ অংশ, এই অধ্যায়ের চতুর্থ অংশে আছে তোমার 4 নম্বর অংশে আছে এই অধ্যায়ের মহাকর্ষীয় প্রাবল্য ও বিভব। মহাকর্ষীয় প্রাবল্য ও বিভব। তো তুমি এখানে জানো দুটো ফর্মুলাই বেশিরভাগ এখানে কাজে লাগে। প্রাবল্য ই সমান gm/r², আর বিভব ভি সমান -gm/r, বিন্দু ভরের জন্য। এগুলো সব বিন্দু ভরের জন্য। তো এই দুটো ফর্মুলা দিয়েই তোমার এখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেন করতে পারে। প্রাবল্য বের করো জায়গায়, মনে করো তোমার একটা ভর এখানে দিয়ে দিল আর একটা ভর এখানে দিয়ে দিল। এটা মনে করো 100 কেজি, এটা মনে করো 200 কেজি, এটার থেকে 4 মিটার দূরে, ওটার থেকে 3 মিটার দূরে একটা বিন্দুতে বিভব কত, প্রাবল্য কত ইত্যাদি। এটা থেকে এটা 4 মিটার, এটা 3 মিটার মনে করো, এখানে সমকোণী ত্রিভুজ হলো, এটা তোমার খেয়াল করতে হবে এই জায়গায় প্রাবল্য কত। প্রাবল্য বের করতে গেলে তোমরা জানো প্রাবল্য ভেক্টর রাশি, তার যোগটোগ ভেক্টর রাশির নিয়মে হবে, ভেক্টর যোগের নিয়মে, আর বিভব হলো স্কেলার রাশি, তার যোগ হবে বীজগাণিতিক নিয়মে। সুতরাং সেই অনুসারে এই সমস্ত জায়গায় তুমি এই সমস্ত ক্ষেত্রে বা সরল রেখার ক্ষেত্রে তুমি এই বিভব প্রাবল্য বের করার চেষ্টা করো। এই একই ধরনের কেস হলো তুমি দ্বিতীয় পত্রের ওই যে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে স্থির তড়িতের ক্ষেত্রেও দেখে থাকবে। তো যাই হোক, এই জায়গার সাথে স্ট্যাটিক ইলেকট্রিসিটির ওই প্রাবল্য আর বিভবের মিল রয়েছে। তো সুতরাং এখান থেকেও এক ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। এই বিষয়গুলো তোমরা একটু দেখে যাবে। যে বিভিন্ন স্পট অনুসারে, যে তোমাকে একটু আগে বলেছিলাম যে একটা চ্যাপ্টারকে স্লট করে ফেলবা, ফোকাস করবা কোন কোন জায়গার থেকে ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে টিচারের গাইড অনুসারে। সেই টিচার তোমাকে গাইড দিয়ে দিচ্ছে এবং ওই অংশের ফর্মুলাগুলো তোমার মাথার মধ্যে, একটা অংশের দিকে তাকাবা ওই অংশের ফর্মুলাগুলো মাথায় আছে কিনা, আর ওই অংশের থেকে কী ধরনের ক্রিয়েটিভ করতে পারে সেটা নিশ্চিত হওয়ার জন্য বা সেটা সম্পর্কে তোমার মনোবল বাড়ানোর জন্য তুমি কি করতে পারো, একটু টেস্ট পেপার দেখতে পারো, একটু গাইড দেখতে পারো, বা তোমার টিচারের সহায়তা নিতে পারো। ওকে, এই গেল এই অধ্যায়। এরপরে আসবে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম। সপ্তম অধ্যায়ে চলে যাচ্ছি আমরা, পদার্থের গাঠনিক ধর্ম। স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ
ম্যাটার। তো এই পদার্থের গাঠনিক ধর্ম এটা একবারে স্পষ্ট তিনটে অংশ, সেই তিনটে অংশ হলো স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। এই অংশটায় অনেকগুলো ফর্মুলা আছে এখানে, তার মধ্যে ইয়ংয়ের গুণাঙ্কের ফর্মুলা নির্ণয়ের, তারপরে আয়তন গুণাঙ্কের ফর্মুলা, দৃঢ়তা গুণাঙ্কের ফর্মুলা ইত্যাদি আছে। এই সরাসরি ইয়ংয়ের গুণাঙ্ক বের করতে দেওয়া এটা এক ধরনের ক্রিয়েটিভ। তার সাথে তোমার ওই একটা তারে, একটা স্থিতিস্থাপক তার এক প্রান্তে ভর ঝুলিয়ে দিলে দৈর্ঘ্য বৃদ্ধি হলো, ওখানে কাজ সম্পাদিত হলো, সেই কাজ সেই একক আয়তনের কাজ বা স্থিতিস্থাপক বিভব শক্তি, একক আয়তনের বিভব শক্তি, তারপরে পয়সনের অনুপাত, এইগুলো মিলে স্থিতিস্থাপকতা ও পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত, এইগুলো মিলে এখান থেকে এক ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন। তবে উল্লেখ্য যে কখনো কখনো তোমার এই স্থিতিস্থাপকতা অংশটুকু পড়তে তোমার ওই 9-10 ধারণাও কাজে লাগতে পারে। যেমন 9-10 দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পড়েছে, যে এর সাথে রিলেট করতে পারে তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে তুমি আলফা দিয়ে ইন্ডিকেট করো। এই আলফা সমান হচ্ছে ডেল্টা এল বাই L1 ডেল্টা এল স্মল দাও, ডেল্টা L1 ইন্টু ডেল্টা থিটা। এটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই ডেল্টা এল মানে কিন্তু তুমি তোমার এইচএসসিতে ব্যবহার করেছো স্মল এল দিয়ে, আর L1 তুমি এইচএসসিতে ব্যবহার করেছো বড় হাতের এল দিয়ে, আর ডেল্টা থিটা তো তোমার সেই ধারণা টেম্পারেচারের পার্থক্য। তো এই কনসেপ্টটা এখানে বসায় দেবা। তো এটাকে দৈর্ঘ্য বৃদ্ধি সরাসরি না দিয়ে এই প্রসারণ গুণাঙ্ক দিয়েও তোমাকে দৈর্ঘ্য বৃদ্ধি বের করে নিতে হতে পারে। এই দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এলটা এইভাবে বের করে নিতে হতে পারে। এ ধরনের একটু ঝামেলা তোমাকে দিতে পারে। তো সেই জন্য এটা কেয়ারফুল থাকবা। স্থিতিস্থাপকতার সাথে যে ফর্মুলাগুলো জানো তার সাথে এটা একটু স্মরণ করিয়ে নিও। ওকে, এটা পড়েছো 9-10 দৈর্ঘ্য প্রসারণ সহগ, ওই রকম ক্ষেত্র প্রসারণ সহগ পড়েছো, আয়তন প্রসারণ সহগ পড়েছো ইত্যাদি। দ্বিতীয় অংশ হলো তোমার সান্দ্রতা। এই সান্দ্রতা অংশের 3 কি 4টা ফর্মুলা এখানে। তোমার 1 নাম্বার ফর্মুলাটা হলো ওই যে F = 6 পাই ইটা ভি আর, এটা স্টোকসের ফর্মুলা। 2 নাম্বার হলো ইটা সমান F ডিভাইডেড বাই A ডিভি বাই ডিএক্স, অর্থাৎ সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক। 3 নাম্বারটা হলো প্রান্তিক বেগের ফর্মুলা, V = 2r² g rho s minus rho f ডিভাইডেড বাই 9 এটা। এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো এর মধ্যে দিয়ে ঘুরে ফিরে অঙ্ক আসে। তবে এইটা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে এটা কাজে লাগে, তোমার বেশি দেখা যায় ক্রিয়েটিভ কোশ্চেন এটার উপরেই বেশি থাকে। তো এই ফর্মুলাগুলো মনে রাখবা। এবং একটা ঘটনা আছে এখানে, যেমন মনে করো ওই আকাশ থেকে বা মেঘের থেকে বৃষ্টি পড়ছে, 8টা ছোট বৃষ্টির ফোঁটা পড়তে পড়তে মিশে একটা হয়ে গেল। সেখান থেকে তোমার এই বড় ফোঁটার বেগ, ছোট ফোঁটার বেগ দেওয়া থাকবে, বড় ফোঁটার প্রান্তিক বেগ বের করো, তো প্রান্তিক বেগ বের করতে পারে। আবার ওই 8টা ফোঁটা একত্রিত হয়ে একটা বড় ফোঁটায় যে পরিণত হলো, ওখানে পৃষ্ঠ টান দিয়ে ওখানে কতটুকু কাজ সম্পাদিত হলো, এ ধরনের এক ধরনের কোশ্চেন কিন্তু, অর্থাৎ তৃতীয় অংশের সাথে এই সান্দ্রতা অংশ মিশিয়ে তৃতীয় অংশ হলো পৃষ্ঠটান। এই পৃষ্ঠটান অংশটুকু এখানে যে ফর্মুলাগুলো আছে এর সাথে এটা মিলিয়ে তোমার এক ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন করতে পারে। তার মানে দুটোর মধ্যে ব্রিজ করা যেতে পারে। তো ওইগুলো তোমাকে আগেও বলেছি তোমাদেরকে যে তুমি যখন পড়বা তখন একটু অন্তর্দৃষ্টি খুলে নেবা যে আসলে মিক্স আপ করতে পারে কোন জায়গা সেই বিষয়গুলো একটু খেয়াল করবা। যেমন 6ষ্ঠ অধ্যায় কেবলমাত্র ছাড়লাম, তো আমরা 6ষ্ঠ অধ্যায়ের সাথে 8ম অধ্যায়ের মিক্স আপ করতে পারে, আর 5ম অধ্যায়ের সাথে বিভিন্ন জায়গার মিক্স আপ করতে পারে, 4র্থ অধ্যায়ের সাথে তোমার প্রজেক্টাইলের করতে পারে, ওইগুলো একটু খেয়াল করবা। তো পৃষ্ঠটানের মধ্যে এরকম কতগুলো ফর্মুলা আছে,
তোমার পৃষ্ঠটান টি সমান F/L বা ক্ষেত্র বিশেষ F/2L, ওইভাবে আরও দেখবা কয়েকটা এখানে ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো দিয়ে আর এই অংশের দিয়ে তোমার ব্রিজ করে ক্রিয়েটিভ কোশ্চেন করতে পারে। আর এখান থেকে তো পয়সনের অনুপাত আর স্থিতিস্থাপকতা। তো সুতরাং এই 3টি অংশ তুমি ফর্মুলাগুলো সেট আপ করবা, আর 3টা ক্রিয়েটিভের প্রস্তুতি এখানে নেবা 3 ধরনের, আর একটা নেবা এই যে সম্মিলিত করে এটার থেকে এটার। পৃষ্ঠটানের ক্ষেত্রে তোমার যে মূল ফর্মুলাটা তো এখানে অনেকগুলো আছে, এই যে F/T = F/L বা F/2L, আর একটা আছে তোমার ওই যে কাজ W = ডেল্টা A × T, ডেল্টা A × T, এই ডেল্টা A সমান N × 4πr² মাইনাস 4πr² × T, এটা একটা। আর আবার W সমান 2 ডেল্টা A × T, এটা একটা বেলুনকে ফুলিয়ে বা একটা বাবলকে ফুলিয়ে যখন দুই পৃষ্ঠই বৃদ্ধি করা হচ্ছে 2 × 4πr² মাইনাস 4πr² × T, এগুলো দিয়ে। আর এখানকার এই ফর্মুলাগুলো ছিল। আরেকটা হলো এই ফর্মুলা 4/3πr³ সমান N × 4/3πr³। এই একটা আরেকটা আছে, আমি নিচে যেতে পারলাম না, উপরে যাচ্ছি, দেখো লক্ষ্য করো। আরেকটা ফর্মুলা হচ্ছে T = r/ρg(h + r/3 / 2 cos θ)। তো এখান থেকে এক ধরনের ক্রিয়েটিভ আসতে পারে কৈশিক নল বেতরলের উত্থান বা অবনমনের কারণ। আর এখান থেকে বিভিন্ন ধরনের তোমার অনুধাবন কোশ্চেন আছে, সেগুলো দেখবা। তো এই ছিল এই অংশের পর আউটলাইন, তোমাদের নিশ্চয়ই এগুলো মনে আছে। এরপরে আমরা চলে যাচ্ছি পর্যাবৃত্ত গতিতে। পর্যাবৃত্ত গতির অষ্টম অধ্যায় বা পর্যাবৃত্ত গতি, পিরিয়ডিক মোশন, এটার কয়টা অংশ? এটার মেইনলি 3টে অংশ দিতে পারি আমরা। 3টা পর্যাবৃত্ত গতির 2টো অংশ, একটা হলো ওই যে তোমার সাধারণ পর্যাবৃত্ত গতির বিভিন্ন দিক, যেমন পর্যাবৃত্ত গতির সরণ, বেগ, পর্যাবৃত্ত গতির সরণ, বেগ, ত্বরণ, পর্যায়কাল, কম্পাঙ্ক। তাই এই ইত্যাদি রিলেটেড যে ক্রিয়েটিভ, তোমরা জানো সরণের সমীকরণ হলো x = a sin ωt + ডেল্টা, এগুলো মিলে এখানে তো বেগের সমীকরণ আছে, ত্বরণের সমীকরণ আছে। যে পর্যাবৃত্ত গতিতে যে কণাটি গতিশীল থাকে তার সরণ, তার বেগ, সরণ পেলে ডিফারেন্সিয়েট করে বেগ, তাকে ডিফারেন্সিয়েট ত্বরণ ইত্যাদি তোমরা বের করতে পারো। তো এরপরে এই পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণার ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র প্রয়োগ করা যায়। সেখান থেকে সে তার এই কণাটির শক্তির নিত্যতা এর সাথে সংশ্লিষ্ট করে দিতে পারে, শক্তির নিত্যতা। তো পঞ্চম অধ্যায় দেখেছে শক্তির নিত্যতা, এখানে ওই কণার ক্ষেত্রেও শক্তির নিত্যতা হতে পারে, আবার প্রজেক্টাইলের ক্ষেত্রেও শক্তির নিত্যতা হতে পারে। তো বিভিন্ন জায়গায় এই শক্তির নিত্যতা তোমাকে করবে, জ্বালাতন করার চেষ্টা করবে। তুমি সব জায়গাতে একটু দৃষ্টি খুলে রাখবা যে এগুলোকে কিভাবে ব্রিজ করা যায়। তো এখানে শক্তির নিত্যতা বিষয়টিও এসে পড়ে। তো এই জায়গায় এই সরল সন্ধিত গতি আবার করে স্প্রিংয়ের পঞ্চম অধ্যায় স্প্রিংয়ের কিছু পড়েছো, স্প্রিংয়ের বিভব শক্তি পড়েছো, স্প্রিং প্রসারণ করলে যে কাজ সম্পাদিত হয় তা পড়েছো। এখানে স্প্রিংয়ের আবার সমন্বয় আছে, স্প্রিংয়ের শ্রেণী সমবায় আছে, সমান্তরাল সমবায় আছে। অত স্প্রিংয়ের অত ডিটেইল পড়া লাগবে না। স্প্রিংয়ের গতিকে সরল সন্ধিত গতি ধরে স্প্রিংয়ের উলম্ব গতি ভালো বা অনুভূমিক গতি যেটাই বলো, স্প্রিংয়ের গতি এর থেকে ওই সরল সন্ধিত গতির সমস্ত সমীকরণ এখানে পালিত হবে। তো সেই জন্য এটার বেলায়ও এই তথ্যগুলো অবলম্বনে স্প্রিং দিয়েও তোমার কোনো ক্রিয়েটিভ কোশ্চেন দিতে পারে। আর 3 নাম্বার তো সরল দোলক, তৃতীয় অংশ। সরল দোলকের একটা বেসিক সূত্র, সরল দোলকের সেই সূত্রটা হচ্ছে তোমার T = 2π√L/g।
এই এল সমান হচ্ছে আবার এল প্লাস আর, এটা তুমি জানো। এই সরল দোলক খনিতে নিলে, পাহাড়ের চূড়ায় নিলে এর সাহায্যে আমরা পাহাড়ের উচ্চতা মাপতে পারি, খনির গভীরতা মাপতে পারি। তারপরে আবার ওই শীতকালে দোলনকাল কত হবে, গ্রীষ্মকালে দোলনকাল কত হবে, এগুলোও বের করতে পারি। ওইগুলো একটু রিলেটেড, সরল দোলক রিলেটেড ক্রিয়েটিভ কোশ্চেন তোমার পরীক্ষা আসতে পারে, তুমি সেগুলো একটু ভালো করে লক্ষ্য রাখবা। এখানে আরও অনেকগুলো ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো যেমন শীতকালে দোলনকাল কি হয়, এই টি প্রাইম সমান শীতকালে ফার্স্টে যায় তাই 2 × 86400 ডিভাইডেড বাই, মনে করো এন সেকেন্ড দ্রুত চললো তাহলে সেটা 86400 প্লাস এন, এটা শীতকালে দ্রুত চললে তার দোলনকাল। এইভাবে গ্রীষ্মকালে ধীরে চললে তার এখানে মাইনাস হয়ে যাবে। তো সেই জন্য কেন দ্রুত চলে, তো তোমার এই বিষয়ে তোমার কত সেকেন্ড ধীরে গেল বা দ্রুত গেল তা তোমার ক্যালকুলেট করতে দিতে পারে, এবং ইভেন পাহাড়ের উচ্চতা কত তাও বের করে দিতে পারে। এই সরল বিষয়, এই বিষয়গুলো তুমি প্রস্তুতি নেবে। তো আশা করি এখান থেকেও তোমরা পারবে। এই তিনটে জায়গা তোমাদেরকে বলে দিলাম, সরল রিলেটেড একটা, স্প্রিংয়ের একটা, তবে পঞ্চম অধ্যায়ের কথা স্মরণ রেখে স্প্রিং পড়বা, আর এখানে সিম্পল সরল সজ্জিত গতির। এরপরে আসে আমাদের তরঙ্গ গতি, তবে তরঙ্গ গতির সাথে পর্যাবৃত্ত গতির কিন্তু মিল রয়েছে, তাহলে সকল তরঙ্গ গতি কিন্তু পর্যাবৃত্ত গতির মধ্যে পড়ে। তো এবার তরঙ্গের মধ্যে আসো, নবম অধ্যায় তরঙ্গ বা ওয়েভ। এই তরঙ্গ অধ্যায়টিও কিন্তু বেশ বড় অধ্যায়। অষ্টম অধ্যায়টা একটু ছোট ছিল, পঞ্চম অধ্যায়টা একটু ছোট ছিল, এই তরঙ্গ অনেক বড় অধ্যায়। তো এখান থেকে প্রথম অংশ হচ্ছে তোমার নবম দশম শ্রেণীতে যা পড়েছে, ওই যে কয়টা ফর্মুলা বি ইকুয়াল টু এফ ল্যামডা, এস ইকুয়াল টু এন ল্যামডা, এই যে ফর্মুলাগুলো দিয়ে যে অঙ্কগুলো করা যায় অতি সাধারণ অঙ্ক। তারপরে ওই যে প্রতিধ্বনিটনি আছে, ওই 9, 10 যা পড়েছে ওইগুলো একটু রিভিশন দিও, 1 নাম্বার গেল। সাধারণ বিষয়গুলো এস ইকুয়াল টু এন ল্যামডা, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এই যে সমীকরণগুলো, তারপরে প্রতিধ্বনিটনি মিলে এখানে যা আছে এগুলো একটু দেখো। সেই 9, 10 লেভেলের কোশ্চেন অনেক সময় এই একেবারে সহজ কোশ্চেন করলেও তোমাদের কাছে কঠিন মনে হয়, কারণ ওই যে দেখে যাও না একটু যে আগের পড়া জিনিসগুলো, সেই জন্য একটু দেখে যেও, যদি 9, 10 বিষয়গুলো একটু হালকা ধারণা দিয়ে যেও। তো এটা গেল, প্রথম অংশটা গেল এই সমস্ত। দ্বিতীয় অংশটা আসো, দ্বিতীয় অংশটা আমাদের এখানে, দ্বিতীয় অংশটা কি হবে? দ্বিতীয় অংশটা হবে হলো অগ্রগামী তরঙ্গ, প্রোগ্রেসিভ ওয়েভ বা ট্রাভেলিং ওয়েভ, অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গের সমীকরণ তোমরা জানো, y ইকুয়াল টু a sin 2π বাই ল্যামডা vt মাইনাস x। এই প্লাস মাইনাস দিয়ে দাও, তাহলে একসাথে দুটোই হয়ে গেল। এই তরঙ্গের সমীকরণ থেকে তোমাকে একটা সমীকরণ দিয়ে দিল এই ফরম্যাটে, নিয়ে তোমাকে বললো বেগ বের করো, তো ত্বরণ বের করো, বেগ, কম্পাঙ্ক, পর্যায়কাল ইত্যাদি। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু কণার বেগ পাবা, আর এখানে হচ্ছে তরঙ্গের বেগ। ওকে, তো গেল। এটার থেকে বিভিন্ন রাশি তোমাকে বের করতে বলতে পারে। আবার এরই তোমাকে আরেকটা কোশ্চেন করতে পারে, এর আরেকটাকে উপরিপাতন করে এই কিভাবে স্থির তরঙ্গ তৈরি করা যায়। তো এর পরবর্তী চলে আসুক স্থির তরঙ্গ, বা দুটো অগ্রগামী তরঙ্গ তোমাকে দিয়ে, y1 y2 দিয়ে তোমাকে বলতে পারে এই তরঙ্গদ্বয়ের উপরিপাতনের ফলে বিট সৃষ্টি হবে কিনা, এরাকে বিট উৎপন্ন করবে কিনা। তো ওটার থেকে F1 বের করবে, এটার থেকে F2 বের করবা। F1 F2 একই হলে বিট সৃষ্টি করবে না, পার্থক্য হলে বিট সৃষ্টি করবে। তো এই দুটো অগ্রগামী তরঙ্গ দিয়ে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন করতে পারে। তো তৃতীয় অংশ হলো তোমার স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ তোমার ওই বিভিন্নভাবে তৈরি করা যায়, বিভিন্ন বইতে আছে দেখবা স্থির তরঙ্গ। তো সহজ সরল পদ্ধতি হলো ডক্টর শাহজাহান তপনের বইতে লেখা। তো সহজ সরল পদ্ধতিটাই ভালো, যে এই দুটো তরঙ্গ দেখছো, দুটো তরঙ্গের উপরিপাতনের ফলে যে তরঙ্গটি উৎপন্ন হবে লব্ধি তরঙ্গ, ওটা স্থির তরঙ্গ। তো সেই স্থির তরঙ্গ বিভিন্নভাবে তৈরি করা যায়, এর সাথে একটার সাথে পাই যোগ করে করা যায়। তো
সুতরাং বিভিন্নভাবে স্থির তরঙ্গ তৈরি করা যায়। স্থির তরঙ্গ একটা দিয়ে তোমাকে বললো যে স্থির তরঙ্গের বেগ বের করো, অথবা বললো যে স্থির তরঙ্গটি যে দুইটি অগ্রগামী তরঙ্গের সমন্বয়ে গঠিত তাদের সমীকরণ বের করো। তো তখন তোমাকে ওই সমীকরণ দুটো বের করে দিতে হবে, আর ওই দুটো তরঙ্গ মিলিয়ে তোমার বিট হবে কি না ইত্যাদি বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারে। স্থির তরঙ্গ থেকে এক ধরনের প্রস্তুতি নেবা। তারপরে আসে বিট। বিট থেকে এক ধরনের প্রস্তুতি নেবা। বিটের সাহায্যে সুরসরাকার কম্পাঙ্ক নির্ণয় করা যায়। সেখানে তোমার নাম্বার অফ বিটস প্রডিউসড পার সেকেন্ড ইজ f1 ডিফারেন্স অফ f2। তো এই ফর্মুলা দিয়ে বিটের বিভিন্ন ধরনের অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করবা, সেখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। তো বিট গেল। বিটের পরে তোমার আসে 4 নাম্বার হলো এক মুখ খোলা নল, দুই মুখ খোলা নল। এক মুখ খোলা বা এক মুখ বন্ধ, যে কোনো কথা। এক মুখ খোলা নল ও দুই মুখ খোলা নল। এর থেকেও দেখবা টেস্ট পেপারে কোশ্চেন দেওয়া আছে, সেগুলো একটু দেখবা, এখান থেকে আরেকটা প্রস্তুতি নিবা। এদের মূল সুর বা প্রথম উপসুর, দ্বিতীয় উপসুর পর্যন্ত বা তৃতীয় উপসুর পর্যন্ত গেলেই হবে, এখানে বেশি দূরে তোমার যাওয়া লাগবে না। অধিকাংশ অঙ্কগুলোই ওই মূল সুর নিয়েই করা যায়। তো গেল। এবারে এটা 5 ছিল, 5 নাম্বার পয়েন্ট। এটা 6-এর মধ্যে তুমি আসতে পারো ওই যে তোমার তীব্রতা লেভেল, বেল, ডেসিবেল ইত্যাদি। এই একটা অংশ। ডেসিবেল, এখানের যে ফর্মুলাগুলো আছে তোমরা নিশ্চয়ই জানো। ওই যে লগারিদম তীব্রতা লেভেল বিটা সমান, যদি তুমি ডেসিবেল ইউনিটে যাও 10 লগ ই ভিত্তিক লগারিদম I/I0। আই হলো যে কোনো তীব্রতা আর I0 প্রমাণ তীব্রতা টু দ্য বেস 10। এই ফর্মুলা দিয়ে তোমার বিভিন্ন রকমের তীব্রতা লেভেল বের করতে পারে। তীব্রতা লেভেল দেওয়া আছে, ইন্টেন্সিটি বের করতে পারে, দুইটা শব্দ উৎস দিয়ে সম্মিলিত তীব্রতা লেভেল বের করতে বলতে পারে ইত্যাদি বিভিন্ন ধরনের অঙ্ক আছে, কিন্তু ফর্মুলাই একটাই। তো আর একটা ফর্মুলা আছে এখানে, সেটা হচ্ছে তুমি জানো যে ওই তীব্রতা আই সমান হচ্ছে P/4πr²। এটা একটা আছে বিন্দু উৎসের জন্য। আর একটা ফর্মুলা আছে তীব্রতা সমান 2π² f² v⁴। এখান থেকে এগুলো নিয়েও কাজে লাগিয়ে তোমার ওই অগ্রগামী তরঙ্গের এটার সাথে মিল করে এখানেও ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। এই 6টা গেল পার্ট। এখানকার অধ্যায়টি বড় বলেছিলাম। আর একটা এটা তোমার কম আসে দেখা যায়, এখান থেকে হলো সেই টানাতারে, সে আড় কম্পনের সূত্র, আড় কম্পনের বেগ, টানাতারে সৃষ্ট আড় বা অনুপ্রস্থ আড় কম্পনের বেগ ও মূল সুরের কম্পাঙ্ক। এখান থেকে মূল সুরের কম্পাঙ্ক, এখান থেকে একটা জিনিস। তো এখানে কি জিনিস, টানাতারে আড় কম্পনের বেগ হলো v=T/√T/m বা মিউ হলো তারের একক দৈর্ঘ্যের ভর, আর f=1/2L √T/μ। এই ধরনের। তবে এটার জন্য আমি কম বলি, এটা অত বেশি তোমার দরকার নেই, সব পড়ে সুযোগ পেলে একটু দেখে নিও, বাকিগুলো ভালো করে দেখো। এই ছিল তোমাদের স্পটগুলো ভাগ করে দিলাম। বলেছি অধ্যায়টি বড়, প্রত্যেক পার্টের জন্য যদি ইন্ডিভিজুয়ালি তুমি ফর্মুলাগুলো সেট আপ করো তাহলে তোমার মনে রাখতে খুব কষ্ট হবে না। ফর্মুলা কম, চ্যাপ্টার বড়, কিন্তু এখানে ফর্মুলা অপেক্ষাকৃত কম, ওই একটু এর বিষয় আছে। তো এরপরে আসি আমরা এই শেষ অধ্যায়, 10ম অধ্যায়। আমাদের সময় কমে গিয়েছে। 10ম অধ্যায়ের একটু আলোচনা করেই শেষ করব আজকে। 10ম অধ্যায় হলো আদর্শ গ্যাস।
ও গ্যাসের গতিতত্ত্ব। এটা অত বড় অধ্যায় নয়, মাঝারি ধরনের একটা চ্যাপ্টার গ্যাসের গতিতত্ত্ব। তোমরা জানো এখানে 3টি অংশ। প্রথম অংশটা হচ্ছে ওই গ্যাস সূত্রাবলী বা গ্যাসের সূত্রাবলী। গ্যাসের সূত্রাবলী এখানে 3টি সূত্র আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর চাপীয় সূত্র। এই 3টি সূত্রের বয়েলের সূত্র দিয়ে এই অঙ্ক ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। ওই যে P1 B1 = P2 B2, ওই যে কোন ধরনের অঙ্ক, ওই যে একটা লেকের বা একটা পুকুরের নিচের থেকে মাছে একটা বুদবুদ ছেড়ে দিল, ওই বুদবুদটা পুকুরের তলদেশ থেকে পৃষ্ঠে আসার ফলে তার ব্যাস বা ব্যাসার্ধ বা আয়তন এত গুণ হলো, অত গুণ হলো। ওই পুকুরের গভীরতা কত, বা ওই সমুদ্রের গভীরতা কত, বা ওই লেকের গভীরতা কত। তারপর লেকের ঘনত্ব দিয়ে, পানির ঘনত্ব দিয়ে বললো, আর অন্য একটা পুকুরের কথা বললো যে কোথায় একজন সাঁতারু সাঁতার কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, কোথায় একজন ডুবুরি বেশিক্ষণ ডুবে থাকতে পারবে বা স্বাচ্ছন্দ্য বোধ করবে। সেটা নির্ভর করে ঘনত্বের উপর, চাপের উপর। যত গভীরতা বেশি হবে চাপ তত বেশি হবে এবং ডুবুরির জন্য অসুবিধা হবে। আর পানির ঘনত্ব যদি পুকুরের বেশি হয় সাঁতারুর জন্য সুবিধা হবে। এই ইত্যাদি বিষয়ক এক ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন তুমি এখান থেকে প্রস্তুতি নিতে পারো। ও তুমি টেস্ট পেপার দেখে নেবা যে এখানে কী ধরনের কোশ্চেন আসে। ভালো ভালো কোশ্চেন আসে এখানে। তারপরে হলো গ্যাসের গতিতত্ত্ব অংশ। গ্যাসের গতিতত্ত্ব অংশে গ্যাসের গতিতত্ত্ব অংশটুকুতে তোমার সাধারণত ওই যে মূল সমীকরণটা হলো PV = 1/3 NmC²। এই হলো তোমার, এখানে m হলো একটা অণুর ভর, n হলো মোট অণুর সংখ্যা, আর c হলো গড় বর্গবেগের বর্গমূল। তো অনেক সময় অনুধাবন কোশ্চেন আসতে পারে গড় বেগের পরিবর্তে কেন গড় বর্গবেগের বর্গমূলকে হিসাব করা হয় গ্যাসের গতিতত্ত্বে। এটা এক ধরনের। আর এর থেকে বিভিন্ন জিনিস আমরা বের করতে পারি, যে একই দেখো এই c সমান গড় বর্গবেগের বর্গমূল 3p/ρ, এটা একটা। আর এই c সমান তুমি লিখতে পারো √3 RT/m। m হলো 1 মোলের ভর, আর হলো মোলার গ্যাস, টি হলো পরম তাপমাত্রা। এই c সমান দেখো আবার লিখতে পারো তুমি 3kT/m। আবার c সমান C1/C2 সমান √T1/T2। এই c এর দেখো 1 2 3 4টা ফর্মুলা ফেলে, এই 4টা ফর্মুলাতে, অর্থাৎ তোমাকে এই গ্যাসের গতিতত্ত্ব অংশ থেকে কোশ্চেন দিলে একটা পার্ট তোমার c বের করার প্রশ্ন থাকতে পারে। অর্থাৎ c কোনটা তোমার ডেটা যেভাবে দেয়া আছে সেই ডেটা অবলম্বনে তুমি ফর্মুলা কল করে এই অঙ্কটা করবা। তো এরপর আসে মোট গতিশক্তি সমান 3/2 nRT। তো 3/2 RT যদি n মোলের হয় তাহলে nRT। তো এখানে মোট গতিশক্তি, আর 1 মোল হলে তো এখানে শুধু 3/2 RT হবে। গড় গতিশক্তি হলো, গড় গতিশক্তির ফর্মুলা হচ্ছে একে তুমি যদি দিয়ে ভাগ করো, মোলার অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে ভাগ করো, তাহলে গড় গতিশক্তি পাওয়া যায় 3/2 KT আসবে। কে হলো KT, কে হচ্ছে বোলসম্যান ধ্রুবক, কে সমান R/n, n হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। তো এই গড় গতিশক্তি বের করতে দিতে পারে, আর মোট গতিশক্তিও বের করতে দিতে পারে, আর গড় বর্গবেগের বর্গমূল্য বের করতে দিতে পারে। এই অংশের থেকে এই 3 ধরনের কোশ্চেন বিভিন্ন গ্যাস দিতে পারে, অক্সিজেন গ্যাস দিতে পারে, হিলিয়াম। এখানে আরেকটা ধরনের আছে, প্রশ্ন আছে, সেটা হচ্ছে তোমার গড় মুক্ত পথ। গড় মুক্ত পথ ল্যামডা সমান 1/√2 × n π σ²। সিগমা মানে একটা অণুর ব্যাস। তো একটা অণুর ব্যাস, তো এই ফর্মুলা দিয়ে তুমি গড় মুক্ত পথ বের করতে বলতে পারে। আর একটা অংশ আছে এখানে গ্যাসের গতিতত্ত্বে, সেটা হচ্ছে তোমার ওই অংশটি মানে শক্তির সমবিভাজন নীতি আর স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা ক্যালকুলেট করতে দিতে পারে, 1 পারমাণবিক গ্যাসের বা 2 পারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা এবং
শক্তির সমবিভাজন নীতি থেকে আরেক ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন। কারণ এই অংশগুলোর থেকে এই ফর্মুলাগুলো এবং এর সাথে সমবিভাজন নীতি আর স্বাধীনতার মাত্রাটুকু একটু পড়ে নেবা, তাহলে এই অংশটা চলে গেল। এরপরে আসে আমাদের ওই থার্ড পার্ট, এই অধ্যায়ের থার্ড পার্টে তোমার আসে আর্দ্রতা মিতি। আর্দ্রতা মিতির তোমার এখানে দুইটা ফর্মুলা মেইনলি। তো আর ইকুয়াল টু আপেক্ষিক আর্দ্রতা আর সমান ছোট এফ বাই বড় এফ ইন্টু, তোমরা জানো যে এটা কোনটা কি, আর হচ্ছে শীর্ষাঙ্ক নির্ণয়ের আরেকটা ফর্মুলা θ1, এটা শীত ও শুষ্ক বল থার্মোমিটার থেকে এই ফর্মুলাটা আসে, ইন্টু θ1 মাইনাস θ2। এই শীর্ষাঙ্ক নির্ণয় করার এই ফর্মুলা আর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করার এই ফর্মুলা। তো তোমাকে বিভিন্নভাবে ডেটা দিয়ে এখান থেকে অঙ্ক দিতে পারে। তো দেখো যে এখানে ওই কয়েক বছর দেখবা রাজশাহী বোর্ড বা অন্যান্য, ঢাকা বোর্ডে না, অন্যান্য বোর্ডে দেখবা তোমার ওই মোহাম্মদ ইসরাক স্যারের বই অথবা সুশান্ত সরকার স্যারের বই, ওই ওখান থেকে যে পুরানো বইয়ের কথা, সেখানের যে কঠিন অঙ্কগুলো ছিল তা দিয়েও ক্রিয়েটিভ কোশ্চেন দিচ্ছে বিভিন্ন বোর্ডে। তো যেগুলো আগে আসতো না পরীক্ষায়, ইদানিং সেগুলো দিয়ে ক্রিয়েটিভ কোশ্চেন বানাচ্ছে। যদি তোমার সময় থাকে তাহলে দেখো, নাহলে বাদ, নাহলে নর্মাল যেগুলো তোমার নতুন বইতে আছে ওগুলো দেখো। তো এখান থেকে এই আপেক্ষিক আর্দ্রতার বের করতে বলতে পারে যে তুমি কোন জায়গার মানুষ, যেমন ধরো ঢাকার তাপমাত্রা একই কার সাথে, কক্সবাজারের সাথে, কিন্তু কক্সবাজারে দেখা গেল আপেক্ষিক আর্দ্রতা কোস্টাল এরিয়ায় 90%, ঢাকায় 80%, তাপমাত্রা একই, আপেক্ষিক আর্দ্রতা ওখানে বেশি এখানে কম, কোন জায়গার মানুষ অপেক্ষাকৃত সুস্থতা বোধ করবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো অবশ্যই ঢাকার মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে, কারণ ঢাকায় শরীর দুই জায়গায় ঘামবে, 30 ডিগ্রি এখানে যদি হয় ওখানেও 30 ডিগ্রি হয়, তাহলে ঢাকার মানুষও ঘামবে, ওই কক্সবাজারের মানুষও ঘামবে। কিন্তু ঢাকায় ঘাম শুকিয়ে যাবে তাড়াতাড়ি, ওখানে ঘাম শুকাবে না, ওই আর্দ্রতা বেশি হওয়ার জন্য। সেই কারণে ঢাকার মানুষই স্বস্তি বোধ করবে বা স্বাচ্ছন্দ্য বোধ করবে। তারপরে ধরো ওই বিভিন্নভাবে এই চাপের পরিবর্তনের কারণে ঘরের জানলা খুলে দিলে অনেক সময় ঘরের থেকে বাতাস বাইরে যায়, বাইরের থেকে ঘরের বাতাস আসে, এইগুলো বিষয়গুলো একটু দেখো। তো এখানে মূলত আপেক্ষিক আর্দ্রতা আর হলো ওই স্বস্তি বোধ করা, মানে আবহাওয়ার ডেটা দিয়ে, সার্ট দিয়ে কোশ্চেন দিতে পারে বা বিভিন্ন তথ্য দিয়ে কোশ্চেন দিতে পারে, এগুলো একটু দেখো। তো পরীক্ষার্থী বন্ধুরা, তো দেখলে যে যতটুকু এই স্বল্প সময়ে যতটুকু তোমাদেরকে পেরেছি, একটু চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন অংশের ফর্মুলা মনে রাখার কথা বলেছি, সুন্দরভাবে সেট করে রাখার। তো প্রথমে তোমার কাজ হলো একটা চ্যাপ্টার নাও, কয়টা অংশ আছে দেখো, সেই অংশগুলোর থেকে প্রত্যেকটা অংশের ইন্ডিভিজুয়াল ফর্মুলাগুলো সেট করে মাথার মধ্যে সেট করো, আগে খাতায় লেখো, সেট করো। তারপরে দেখো ওইখান থেকে তুমি যে কোশ্চেনগুলো শিখেছো ক্রিয়েটিভ কোশ্চেন, সেগুলো এবং টেস্ট পেপারের সাথে তার তুলনা করো বিভিন্ন বোর্ডের, দেখো তোমার মনোবল বেড়ে যাবে। তুমি আশা করি তোমার পরীক্ষা খারাপ হবে না, ভালো হবে। আর ওইটুকু কথা, নিজেকে সুস্থ রাখবা, সেই ধরনের খাবার খাওয়া পরীক্ষা চলাকালীন সময়ে, যাতে মস্তিষ্ক শান্ত থাকে। তারপর মা বাবাকে বলবা যে তোমার সুস্থতার জন্য তারাও যেন খেয়াল করে। আর শরীর সুস্থ থাকলে, মন সুস্থ থাকলে অবশ্যই তোমার পরীক্ষা ভালো হবে। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করি, সবার পরীক্ষা সুন্দর হোক, ভালো হোক, সবাই ভালো রেজাল্ট করো। আল্লাহ, ঈশ্বর তোমার সহায়ক। থ্যাংক ইউ।